চৌধুরী কোম্পানির এমডির চেয়ারে বসে আছে ইভান, তার দৃষ্টি এখনও সামনে দিকে রয়েছে। শুধু সামনে তাকিয়ে থাকা মানুষকে দেখে যাচ্ছে। এতদিন পর ইনায়াকে দেখে ইভানের কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে না সে বুঝতে পারে না। ইনা ও ইভানের দিকে অল্প সময় তাকিয়ে থাকে, এরপর চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যার সাথে তার এখন কোনো সম্পর্ক নাই, তার জন্য মনে মায়া বাড়িয়ে লাভ নাই। ইনা শান্ত হয়ে এগিয়ে যায় ইভানের কাছে। ইভান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ইনা তার দিকে হাত বাড়িয়ে দেয়, এরপর শান্ত গলায় বলে, হ্যালো মিস্টার ইভান চৌধুরী, আমি ইনা। ইনায়ার কথা শুনে ইভান মৃদু হাসে। ইভান বলে, হ্যালো, আমি ইভান চৌধুরী, চৌধুরী গ্রুপের এমডি। আপনার সাথে অনেক দিন পর দেখা হয়ে ভালো লাগছে। ইভানের কথা কেমন জানি অদ্ভুত শোনাল ইনায়ার কাছে। বিয়ের আগে তার সাথে এত শান্ত, ভদ্র আর বিনয়ের সাথে কখনো কথা বলে নাই ইভান। ইভানের চোখ মুখ আর চেহারায় সেই রাগী আর রগচরা ভাব নেই। মনে হয় কত রাগ সে নির্ঘুম রাত্রি কাটিয়ে দিয়েছে তার কোনো হিসাব নাই। ইনায়ার মায়া হয় ইভানের প্রতি, তবে বৃথা মায় বা কথা বলে সময় নষ্ট করতে চাই নাই। ইনা হাসি মুখে বলে, চলুন মিটিং শুরু করা যাক। মিটিং শুরু হয়ে যায়। চৌধুরী গ্রুপের অনেক মেম্বার সেখানে উপস্থিত হয়, যার মধ্যে প্রভাও রয়েছে। প্রভা ইভানের পিয়ে তার সাথে সবসময় থাকবে। প্রভা কোম্পানির ফাইল বের করে কথা বলা শুরু করে দেয়। ইনা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে, যদিও ইভান মিটিংয়ে পূর্ণ মনোযোগ রাখতে পারে না। কারণ তার চোখ হাজারবার শুধু ইনায়ার দিকে চলে যাচ্ছে। ইদানিং বড্ড অতিরিক্ত ইনায়াকে মিস করছে সে। ইনা নিজের কাজের মধ্যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আসে না, আর তার এখন আগের মতো ইভানকে দেখার ইচ্ছা করে না। মনের ভিতরে ইভানের জন্য ভালোবাসা বা মায়া হয়েছে, তবে সেটা তার হৃদয়ের এক কোণে, তার সমগ্র হৃদয় জুড়ে শুধু অরণ্যর অবস্থান। নিজের অতীত প্রতিটা নারী ভুলে যেতে চাই, কিন্তু তা হয়তো সম্ভব হয় না। তবে বর্তমান জীবন, স্বামী, সংসার সব মিলিয়ে হয়তো তার মনে প্রিয় মানুষের থাকা স্মৃতির উপর ধুলো পড়ে যাজ। মাঝে মধ্যে রাতের আধারে তা মনে পড়ে, আবার সকাল হলে দৈনন্দিন জীবনে সকল মায় তা ভুলে যায়। হয়তো ইনাজার সাথে তাই হয়েছে। আগের মতো ইভানের জন্য তার মনে এখন অনুভূতি জাগে না। রাতের শেষ প্রহরে তার জন্য আর সে চিঠি লিখে না। ইভানের জন্য যত্ন করে আগলে রাখা সকল চিঠি এখন শুধু চিলেকোঠায় ঠাঁই পেয়েছে। মিটিংয়ের মধ্যে হঠাৎ করে ইনায়ার চোখ যায় ইভানের দিকে। দেখ, ইভান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। ইনা নিজের চোখ সরিয়ে নেয়। সে আর মিথ্যা মায়া বা ভালোবাসায় নিজেকে জোড়াতে চায় না। ইনা কাজের উপর মনোযোগ দেয়। প্রভা তার কথার মধ্যে ইভানকে দেখে। ইভানের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে সে ইনায়ার দিকে তাকিয়ে রয়েছে। প্রভা বুকটা কেমন জানি মোচড় দিয়ে উঠে। তার মনে একটা কথা হাজারবার সহস্রবার শোনা যাচ্ছে, ইভান কি তবে ইনায়াকে ভালোবাসে? প্রায় 1 ঘণ্টা পর মিটিং শেষ হয়। ইনা আর ইভানের মধ্যে চুক্তি হয়, কোম্পানির ব্যান্ডর হয়ে কাজ করবে। মিটিং শেষ করে সকলে অফিস রুম থেকে বের হয়ে যায়। শুধু ইনা, ইভান, প্রভা সেখানে উপস্থিত রয়েছে। প্রভা প্রথম আজ ইনায়াকে দেখছে। অরুণা বেগমের মুখে আগে ইনায়ার কথা অনেক শুনেছে, কিন্তু কখনো দেখা হয় না। প্রভা এগিয়ে যায় ইনায়ার কাছে আর বলে, হাই ইনা, আমি অরুণা আন্টির বন্ধুর মেয়ে প্রভা। প্রভা ইনায়ার সাথে কথা বলে। অরুণা বেগমের বন্ধুর কথা জানে ইনা। অন্যদিকে ইভান দূর থেকে শুধু যাচ্ছে ইনায়াকে। প্রভা সামনে থাকায় তার সাথে কথা বলতে পারছে না। প্রভা ইনায়ার সাথে কথা বলার মধ্যে ইভানের দিকে তাকিয়ে দেখে। ইভানের অস্থিরতা সে বুঝতে পারে। অফিসের কাজের অজুহাত দিয়ে প্রভা রুমে থেকে বের হয়ে যায়। ইভান এগিয়ে আসে ইনায়ার কাছে। ইনায়ার সামনে এসে দাঁড়ায় আর বলে, কেমন আছো ইনা? নিশ্চয়ই খুব ভালো। ইভানের কথা শুনে ইনায়ার হাসি পায়। ইনা বলে, খারাপ থাকার কথাও না। আর আপনার আর আমার দুইজনের ভালো থাকার জন্য তালাক আর নতুন করে বিয়ে হয়েছে, তাই না? ইনায়ার কথা শুনে ইভান মৃদু আত্মনাথের স্বরে বলে, অবশ্যই। তবে কি জানো ইনা, তোমাকে বিয়ে দিয়ে আমি ভালো নেই। কষ্ট হয় তোমাকে ছাড়া আমার। তুমি চলে যাওয়ার পর থেকে প্রতি রাত কান্না করি, তোমাকে একবার দেখার কামনা কি। তবে কি তোমাকে ভালোবাসি আমি ইনা? ইভানের মুখে ভালোবাসি কথাটা শুনে ইনা চমকে যায়। ইভান তাকে ভালোবাসে, তার জন্য কান্না করে? হয়তো আগের সময় হলে ইভানের ভালোবাসি কথা শুনে ইনা খুশি হয়ে যেত। কিন্তু বর্তমানে ইনায়ার মনে শুধু একটু ভালোলাগা কাজ করে, এছাড়া আর কিছু নয়। ইনা বলে, কিন্তু এখন তো আপনার প্রতি আমার সকল অনুভূতি মারা গেছে ইভান ভাই। এই দেখেন, আপনার মুখে ভালোবাসি কথা শুনে
আমার কিছুই যায় আসছে না। আপনার কষ্টের অনুভূতি আমার কাছে শুধু কিছু কথা, তবে কি আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি ইভান ভাই? অন্যদিকে অরণ্যর লোক তার কাজ করছে, রূপনগর গ্রামে সাফায়াতের মৃত্যুর তদন্ত করতে যাওয়ার কথাটা আসল অপরাধী কাছে পৌঁছে দিয়েছে। যদিও ইনায়ার প্রতিটা গতিবিধির উপর তার নজর রয়েছে, সে শুধু চুপ করে রয়েছে তার পরিকল্পনা সফল করার জন্য। একজন লোক ফোন করে অপর পাশে কেউ রিসিভ করে। বলো ম্যাম। ইনা কিন্তু রূপনগর গ্রামে গিয়ে সবকিছু জানার চেষ্টা করেছে। ও যদি একবার এসএস কোম্পানির আসল খুনির বিষয়ে জেনে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। লোকের কথা শুনে অপরিচিত মহিলার কণ্ঠে হাসির শব্দ শোনা যায়। অপর পাশের মহিলা বলে, ইনা আমার সেও নয়, আবার বন্ধুও নয়। ইনা শুধু দানের একটা গুটি। আসল খেলা খেলছে অরণ্য রাজ চৌধুরী। অরণ্য যতদিন রয়েছে ততদিন ইনায়ার কোনো ধরনের ক্ষতি করা সম্ভব নয়, আর অরণ্য আমাকে ও খুন করবে না। ওকে রাস্তা থেকে সরাতে হবে। কিন্তু ম্যাম, অরণ্য রাজ চৌধুরীকে কি খুন করা সম্ভব? সম্ভব নয়, আবার অসম্ভব নয়। চৌধুরী কোম্পানির থেকে বের হয়ই না। তার অন্য মিটিং রয়েছে যার জন্য সে তার পিএকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইভান ইনায়ার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে, তার বুকটা ব্যথা করছে। ইনায়ার কণ্ঠ অরণ্যর জন্য ভালোবাসার কথা শুনে তার কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। ইভান শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনায়ার দিকে। অন্যদিকে প্রভা অফিস রুমের বাহিরে দাঁড়িয়ে থাকে। ইভান আর ইনায়ার কথা শুনে সে সব বুঝতে পারে। প্রভার কষ্ট হয় ইভানের জন্য, কিন্তু সে ইভানের কাছে যায় না। আজ এসএস কোম্পানির সকল শেয়ারের মালিকের সাথে ইনায়ার মিটিং রয়েছে। তারা এতদিন এসএস কোম্পানির অন্য মালিকের সাথে কথা বলেছে যার চেহারা তারা দেখতে পারে নাই। কিন্তু আজ সম্মুখে দেখবে আসল এমডিকে। মিটিং ঠিক করে কোম্পানির ম্যানেজার। এসএস কোম্পানি আদালতের নোটিশে বন্ধ থাকায় সেখানে কোনো ধরনের মিটিং করা সম্ভব না। যারা জন্য শহরের এক রেস্টুরেন্টে তাদের সকলে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে। ইনায়ার গাড়ি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। ইনা গাড়ি থেকে বের হয়, তার পরনে ব্যাকস্যুট দেখতে একদম বিজনেসওমেন লাগছে। প্রায় 15 দিন পর এমন বিজনেস লুকে দেখা যাচ্ছে তাকে, কারণ এতদিন যাবতীয় ঝামেলার কারণে সে ব্যবসা থেকে দূরে থেকেছে। তবে এখন থেকে সে নিজের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে চাই, এখন সফলতা অর্জন করতে চাই। ইনায়ার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়, তার দিকে সকলে তাকিয়ে থাকে। ইনায়ার ব্যান্ড এই শহরে যথেষ্ট জনপ্রিয়, আর সে চৌধুরী কোম্পানির এমডি রূপে কাজ করেছে যার জন্য সকল শেয়ারের মালিক তার পরিচিত। ইনা সবার সাথে পরিচয় পর্ব শেষ করে। প্রথমে সকলে অবাক হয়, পরে সব ঘটনা আর সত্যি তাদের জানায় ইনা। এসএস কোম্পানির পূর্বে করা সকল ডিল টাকার লেনদেন বন্ধ করে দেয় ইনা। যতদিন না নতুন করে আদালতের নির্দেশে এসএস কোম্পানি খুলবে ততদিন সকল প্রকার আর্থিক আর প্রাতিষ্ঠানিক কাজ অফ থাকবে। সকল শেয়ারের সাথে কথা বলে ইনা বুঝতে পারে, ওনারা সকলে এতদিন অনেক টাকা নষ্ট করেছে এসএস কোম্পানির এমন জঘন্য খাবার তৈরি করতে। তবে ইনা তাদের বলে সব টাকা ফিরত দেওয়া হবে, আর নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে আর আসল অপরাধীর শাস্তি দিবে। আবার এসএস কোম্পানি তার কাজ শুরু করবে, এবং এইবার কোনো বিষাক্ত বা খারাপ পণ্য তৈরি করা হবে না, যথেষ্ট গুণগত মান সম্পন্ন জিনিস তৈরি করা হবে। ইনা সকলের বিশ্বাস যোগ্য করতে সক্ষম হয়, আর সে আগে থেকে ব্যবসা সামলায় যার জন্য সে জানে কি করে মানুষের মন জয় করতে হবে। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হয়, সকলে খাওয়া দাওয়া শেষ করে একসাথে। অরণ্য আজ তার কোম্পানি অনেক দিন পরে এসেছে, প্রচুর কাজ জমা রয়েছে যা শেষ করতে অনেক সময় লাগবে। অরণ্য মেসেজ করে ইনায়াকে বলে দেয় তার বাড়ি ফিরতে অনেক রাত হবে। অন্যদিকে ইনা বাড়িতে ফিরে আসে, ফ্রেশ হয়ে সে ওয়াশরুম থেকে বের হয়। আজ তার হাতে সময় রয়েছে, যার জন্য সে ঠিক করে দুপুরের রান্না সে করবে। ইনা রান্নাঘরে যায়, কিন্তু সেখানে সে যা দেখে তা দেখ পুরো অবাক। রেহানা বেগম রান্নাঘরে রান্না করছে, যা দেখে ইনা পুরো অবাক হয়ে যায়। বিয়ের পর থেকে রেহানা বেগমকে কখনো রান্নাঘরে বা বাড়ির অন্য কোনেন কাজ করতে দেখে নাই। অরণ্য বলেছিল যখন সে বাহিরে থাকে তখন তার আম্মু রুম থেকে বের হয়। রেহানা বেগম ইনায়াকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে বলে, ইনা তুমি এখানে, আর বাহিরে দাঁড়িয়ে রয়েছে কেন? রেহানা বেগমের কথা শুনে ইনা রান্নাঘরের ভিতরে যায়, এরপর হাসি মুখে বলে, মা আপনি রান্নাঘরে এসেছেন কোনো কারণে? কিছু লাগবে আপনার? আমি সাহায্য করব কি? ইনায়ার কথা শুনে রেহানা বেগম হেসে বলে, না প্রয়োজন নেই।
আসলে সাইমার পেটে হঠাৎ করে ব্যথা করছে, যার জন্য একটু গরম পানি করছি, আর দুপুরের খাবার রান্না করব। রেহানা বেগম রান্না করবে? কথাটা অবিশ্বাস্য শোনাল ইনায়ার কাছে। হঠাৎ করে রেহানা বেগমের এমন পরিবর্তন কি করে হল? ইনা বলে, সাইমার পেটে কি অতিরিক্ত ব্যথা করছে? আর মা আপনি রান্না করবে হঠাৎ? মানে আপনি তো রুম থেকে বের হন না। আজ কি অরণ্য বাসায় নেই বলে? রেহানা বেগম ইনায়ার কথায় রাগ করে নাই, কারণ ইনা যে কথাটা কৌতূহল নিয়ে তা উনি বেশ বুঝতে পারে। রেহানা বেগমের অরণ্যর প্রতি রাগ অভিমান সব রয়েছে, কিন্তু সে তার জেদের কারণে নিজের ছেলে মেয়েদের উপর থাকা সকল দায়িত্ব ভুলে যেতে পারে না। অরণ্য খারাপ, নিষ্ঠুর, কিন্তু তার সন্তান হয়, আর সাইমার বাচ্চা পেটে এই সময় একটা মেয়ের তার মায়ের কাছ থেকে ভালোবাসা আর যত্ন না পেলে তার এবং তার বাচ্চার ক্ষতি হবে। এখন থেকে রেহানা বেগম সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে উনি সকল দায়িত্ব পালন করবেন, তবে তার সন্তানের করা অন্যায় মাফ করে দিবে না। রেহানা বেগম বলে, আজ থেকে সকল রান্না সহ ঘরের কাজ আমি করব, মায়ের সকল দায়িত্ব পালন করব। সন্তান অন্যায় বা অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া যায়, কিন্তু তাকে ঘৃণা করা যায় না। রেহানা বেগম কথাটা বলে আবার রান্নার কাজ করে থাকে। সন্তান অন্যায় করেছে কথাটা যে অরণ্যকে মিন করে বলেছে তাই না জানে। কিন্তু অরণ্য কি এমন অপরাধ করেছে যে রেহানা বেগম তাকে ঘৃণা করে? অরণ্য যথেষ্ট ভালো আর ভদ্র একজন লোক, নিজের মাকে সে অনেক ভালোবাসে, যা তার কথায় স্পষ্ট বোঝা যায়। অরণ্যকে যদি তার চিরশত্রু ভালোবাসতে পারে, তবে তার মা কেন সেটা করতে পারে না? ইনা মনের মধ্যে সাহস জুগিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আম্মু, আপনার আর অরণ্যর মধ্যে কি ঝামেলা হয়েছে? মানে আপনি অরণ্যকে ঘৃণা কেন করেন? অরণ্য কি অপরাধ করেছে? ইনায়ার কথায় রেহানা বেগম বলে, একদিন বলবো যে তোমার স্বামী ঠিক কতটা নিষ্ঠুর। যদি এখন জানতে পারো তাহলে মনের মধ্যে থাকা অপ্রকাশিত ভালোবাসা ঘৃণার অতলে হারিয়ে যাবে। ইনা বোকার মতো চুপ করে শুনে যায়। সে রেহানা বেগমের কথার মানে বুঝতে পারে না, তবে ইনায়ার আর কিছু জিজ্ঞেস করে না। ইনা আর রেহানা বেগম রান্না করছে। ইনা আগে থেকে রান্না পারে, যার জন্য তাকে কিছু শিখিয়ে দিতে হয় নাই। দুপুরের রান্না শেষ করে ইনা রুমে চলে আসে, এসির ঠান্ডায় শরীর শীতল করার চেষ্টা করে। রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, এই বাড়িতে মানুষ অনেক কম, শুধু গুনা কয়েকজন। আর বিয়ের পর থেকে প্রতিটা সময় অরণ্য ইনায়ার সাথে থেকেছে, যার জন্য এখন ইনায়ার ভীষণ একা লাগছে। অরণ্যকে ছাড়া সে গভীর একাকিত্ব অনুভব করছে। রুমে অরণ্যর কণ্ঠ না শুনলে তার ভালো লাগে না। বেডের মধ্যে থাকা ফোন ইনা হাতে নেয়, এরপর অরণ্যকে ফোন দেয়। অরণ্য অফিসের ফাইল চেক করছে, হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। অরণ্য ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইনা কল করেছে। অরণ্য প্রথমে অবাক হয়। এই প্রথমবার ইনা তাকে ফোন করেছে। অরণ্য বলে, কি মিসেস ইনা রাজচৌধুরী, নিজের স্বামীকে কি অনেক মিস করছিলেন আপনি? যদি সকালে গাড়ির মধ্যে আমার কথা অনুসারে 4-5টা চুমু দিতেন, তাহলে এত কষ্ট ফিল হতো না। অরণ্যর কথা শুনে ইনায়ার মুখে ততক্ষণ চিন্তার ছাপ দূর হয়ে রাগ প্রকাশ পায়। এই লোক তার অনুভূতি কখনো বোঝার চেষ্টা করে না, সব সময় তাকে নিয়ে মজা করে থাকে। ইনা বলে, অরণ্য আপনি না সত্যি নির্লজ্জ হয়ে যাচ্ছেন। আর আমি আপনাকে কেন মিস করব? ওহ রিয়েলি মিস করছেন না আমাকে? তাহলে কেন ফোন করেছেন? সত্যি করে বলুন। ইনা জামাই ছাড়া থাকতে পারছেন না। ইনা অরণ্যকে মিস করছে, কিন্তু সে তা প্রকাশ করে না। ইনা বলে, আপনি কখন বাড়িতে ফিরবেন তা জানতে ফোন করেছি। বলছি অফিসে কি অনেক কাজ জমা হয়েছে? রাতে বাড়িতে ফিরতে কি অনেক লেট হবে? দুপুরের খাবার কি খেয়েছেন? ইনায়ার কথা শুনে অরণ্য হাসে। ইনা যে ধীরে ধীরে অরণ্যর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, যা সে বেশ বুঝতে পারে। ইনা এখন অরণ্যকে নিয়ে চিন্তা করে, তার ভালো মন্দ সকল বিষয়ের খেয়াল রাখে যা অরণ্যর পছন্দ। অরণ্য বলে, ইনা আপনাকে না বউ বউ লাগছে আজ। আর দুপুরের খাবার খাবো মায়ে 2টা বাজে। ইনা বলে, রাতে বাড়িতে ফিরবেন কখন? অপেক্ষা করব। ইনায়ার কথা শুনে অরণ্যর হাসি মুখ ভীষণতায় ছেয়ে যায়। অরণ্য আকাশের দিকে তাকিয়ে অল্প হেসে জবাব দেয়, ফিরব, তবে মানুষ হয়ে না, বরং লাশ হয়ে। তখন অপেক্ষা না, বরং হাহাকার করবেন আমার জন্য। অরণ্যর প্রতিটা কথা ইনায়ার মনে ভয়ের সৃষ্টি করে। অরণ্যর কথার মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে। অরণ্য মানুষটা যতটা শান্ত, তার বলা প্রতিটা কথা ঠিক ততটা অশান্ত। ইনায়ার মনে ভয় জাগে অরণ্যকে হারানোর। জীবনে চলার পথে সে অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে।
কিন্তু তার জীবনে আগন্তুক বা নতুন বসন্তের মতো আগমন হয়েছে অরণ্য নামে মানুষটার, যার আগমন যদিও হঠাৎ, কিন্তু সে চাই যেন মানুষটা 1000 বছর স্থায়ী থাকে তার জীবনে। ফোনের অপর পাশে অরণ্য ও শান্ত, যেন কোনো নীরবতা অন্ধকার হয়েছে যাচ্ছে তাদের জীবন। ইনা কাপা কাপা কণ্ঠে বলে, অরণ্য, আমাকে ছেড়ে যাবেন না কখনো আপনি? কথা দেন যাই হয়ে যাকেই ইনায়ার থেকে দূরে চলে যাবেন না আপনি? ইনায়ার ভীতু আর কাপা কাপা কণ্ঠ শুনে অরণ্য বুঝতে পারে ইনা ভয় পাচ্ছে, হয়তো তাকে হারানোর ভয়। মানুষ মূলত অভ্যাসের দাস, যার সাথে অল্প সময় থাকে তার মায় পড়ে যায়। মনের মধ্যে তার প্রতি ভালোবাসার জন্ম না দিলেও তার মায় সে জড়িয়ে যায়। অরণ্য দীর্ঘ শ্বাস ফেলে বলে, যদি দূরে চলে যায় আপনার থেকে, হারিয়ে যায় কোনো অজানা গন্তব্যে, তবে কি আমার জন্য আপনি কান্না করবেন ইনা? বলুন না ইনা, কষ্ট হবে আপনার আমার জন্য? অরণ্যর কথা ইনায়ার মনে ভয়ের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়। অরণ্য এমন করে কথা কখনো বলে নাই। আজ অরণ্যর প্রতিটা কথায় ইনায়ার কষ্ট হচ্ছে। অরণ্যকে হারিয়ে ফেললে সে বাঁচবে কি করে? অরণ্য তার সমগ্র অস্বস্তিতে মিশে রয়েছে, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা তার দ্বারা অসম্ভব। ইনা বলে, অরণ্য, আপনি কোথাও যাবেন না? বিয়ে করেছেন আমাকে, বউ হই আমি আপনার। যদি ছেড়ে চলে যাবেন তাহলে কবুল বলে বিয়ে করেছিলেন কেন? ইনায়ার কথা শুনে অরণ্য হাসে, তবে বর্তমান পরিস্থিতির কথা অনুমান করে তার হাসি মিলিয়ে যায়। অরণ্য বলে, হুম বউ, আপনি আমার। যদি পূর্ণজন্ম বলে পৃথিবীতে কোনো শব্দ থাকে, তাহলে 1000 জন্মে আমি শুধু আমাকে চাইব আমার জীবনে। তবে এই জন্মের জন্য আমাকে বিদায় নিতে হবে আপনার জীবন থেকে? অরণ্যর কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই ইনা বলে ওঠে, অরণ্য, আপনাকে ছাড়া আমি বাঁচো না। এই ইনা মারা যাবে আপনাকে ছাড়া? অরণ্য মৃদু স্বরে জিজ্ঞেস করে, ভালোবাসেন আমাকে ইনা? অরণ্যর ছোট কথার উত্তর ইনায়ার জানা নেই। অরণ্যর প্রতি তার মায়া রয়েছে। অরণ্য তার সমস্ত অস্বস্তি জুড়ে মিশে রয়েছে, এইটাকে কি ভালোবাসা বলে? তবে কি ইনা অরণ্যকে ভালোবাসে? কিন্তু ইভানের জন্য তার হৃদয়ের এক কোণে ভালোবাসা রয়েছে, যা মিথ্যা হয়ে যাবে না। ইনায়াকে নিশ্চুপ থাকতে দেখে অরণ্য বলে, ওকে ইনা, আমার অফিসের মিটিং রয়েছে বাই। অরণ্য কথাটা বলে ফোন রেখে দেয়। ইনা যখন অরণ্যর ফোন রাখার কথা শুনে কিছু বলতে যাবে, এর আগেই অরণ্য কল কেটে দেয়। ইনা আবার ফোন দেয় অরণ্যকে, কিন্তু অরণ্য রিসিভ করে না। অফিসের মিটিং সে জয়েন করে। অন্যদিকে ইনায়ার মনে আর মাথায় অরণ্যর বলা কথাটা ঘুরতে থাকে। দুপুর প্রায় 2টা বাজে। রান্নাঘরে থেকে এসেছে ইনা, কিন্তু গোসল করা হয় নাই। ইনা বিছানা থেকে উঠে গোসল করে, এরপর ফ্রেশ হয়ে নিচে আসে। সাইমা আর রেহানা বেগম খাবার টেবিলে অপেক্ষা করছে তার জন্য। রেহানা বেগম আজ প্রথম টেবিলে খাবার খেতে এসেছে। ইনা খাবার টেবিলে যায়। সাইমার সাথে অল্প সময় কথা বলে, এরপর সকলে খাওয়া দাওয়া শুরু করে। খাবার খাওয়ার মধ্যে সাইমা বলে, ভাবি, অরণ্য ভাইয়া কি দুপুরে খাবার খেয়েছে? ভাইয়া কখন আসবে অফিস থেকে? অরণ্য অনেক দিন পর অফিসে গিয়েছে, যার জন্য অনেক কাজ জমা রয়েছে। সব কাজ শেষ করতে প্রায় অনেক রাত হয়ে যাবে, আর দুপুরে একটা মিটিং রয়েছে যা শেষ করে খাবার খাবে। ওকে। সকলে দুপুরের খাবার খাওয়া শেষ করে রুমে চলে যায়। রেহানা বেগম এখন তার মেয়ের অনেক খেয়াল রাখে। ইনায়ার সাথে সাইমার আগে অল্প কথা হতো, কিন্তু এখন সাইমার সাথে সে সাইমার প্রতিটা বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করে। রুমে গিয়ে ইনা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় রাত 7টার সময় তার ঘুম ভাঙে। অন্যদিকে ইভান আর প্রভা মিটিং শেষ করে অফিসের সকল কাজ করে বাড়িতে ফিরে। তারা এক গাড়িতে করে চৌধুরী বাড়িতে পৌঁছায়, কিন্তু ইভান সবসময় চুপচাপ থাকে। প্রভা ইভানের মন খারাপ করে থাকার কারণ জানে, যার জন্য তাকে বিরক্ত করে নাই। ইনায়ার সাথে ইভানের যে সম্পর্ক রয়েছে তা প্রভা অজানা। চৌধুরী বাড়িতে ফিরে ইভান রুমে চলে যায়। রাতের খাবার খাবে না আজ, সে তাকে বিরক্ত করতে নিষেধ করে দিয়েছে। রাত প্রায় 07টা। ইনা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ওয়াশরুমে থেকে বের হয়ে আসে। ইনায়ার মন যেন কেমন করছে। অরণ্যকে এত কল দিয়েছে, কিন্তু অরণ্য রিসিভ করে নাই। আর দুপুরে অরণ্যর বলা কথা সব ইনায়ার মাথায় ঘুরপাক খাচ্ছে। ইনা ফোন হাতে নেয় অরণ্যকে কল দেওয়ার উদ্দেশ্য। অন্যদিকে অরণ্য গাড়ি ড্রাইভ করছে, আজ ড্রাইভারকে সাথে নিয়ে আসে নাই। অফিসের সকল মিটিং বাদ দিয়ে দিয়েছে। কেন জানি আজ ইনায়ার কথা বড্ড মনে পড়ছে। তার মায়ের মুখ দেখতে ইচ্ছা করছে, ছোট বোনের সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে। অরণ্য জানে তার সাথে এখন কি হতে চলছে,
তবুও তার প্রাণ বাঁচানোর বিন্দুমায় চেষ্টা বা ইচ্ছা নাই। কারণ সে জানে একমাত্র তার মৃত্যুর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। তবে শেষবারের মতো ইনায়ার সাথে কথার বলার জন্য অরণ্য ফোন দিব। এর আগে ইনা তাকে অরণ্য ফোন রিসিভ করে বলে, ইনা। অরণ্যর কণ্ঠ শুনে ইনা তাড়াহুড়ো করে বলে, অরণ্য আপনি কোথায়, বাড়ি ফিরবেন কখন? ইনায়ার কথা শুনে অরণ্য জবাব দেয়, ইনা আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আমার। কি? আমি আপনাকে ভালোবাসি ইনা, অনেক বেশি ভালোবাসি। যদি আমি আজ অ্যাক্সিডেন্ট মারা যায় তবে আপনি ইভানকে বিয়ে করে নিবেন। কিন্তু আমি আপনাকে অন্য কারোর সাথে কি করে দেখব ইনা? আমি মারা গেলেও কষ্ট হবে আমার। ইনা সারাজীবন কি আমার হয়ে থাকবেন? অরণ্যর কথার মানে ইনায় বুঝতে পারে না। ইনা বলে, কি বলছেন আপনি অরণ্য? আর অ্যাক্সিডেন্ট মানে? ইনায়ার কথা শুনে অরণ্য হাসে, হয়তো এইটা তার শেষ হাসি। ইনা অরণ্যকে ভিডিও কল দেয়, অরণ্য রিসিভ করে। অরণ্য ইনায়ার দিকে অল্প সময় তাকিয়ে থাকে। জীবনে এই মেয়ের প্রতি তার ঘৃণা সরে কখন ভালোবাসা জন্মেছে তা তার জানা নাই। বিয়ের পর যখন কবুল বলেছে তখন থেকে বউ নামক শব্দটার সাথে জড়িয়ে গিয়েছে। সময়ের সাথে ইনায়াকে ভালোবেসে ফেলেছে, তবে কষ্ট হচ্ছে আজ ইনায়ার জন্য। অরণ্যর জন্য তার জীবন নষ্ট হয়ে গেছে। অরণ্য আবার বলে, ভালোবাসি ইনা, ভালোবাসি। ইনা অরণ্যর কথায় কোনেন উত্তর দিতে যাবে, এর আগেই একটা ট্রাক এসে অরণ্যর গাড়িকে ধাক্কা দেয়। অরণ্য মনে হয় জানতো এমন হবে, ট্রাকের ধাক্কার গাড়ি উল্টো যায় প্রায়। অরণ্য বলে, আমার মা আর বোনের খেয়াল রাখবেন। এই জন্মে আপনার সাথে সংসার করা হলো না। তবে শুধু একটা আফসোস রয়ে গেল, ভালোবাসি কথাটা আপনার মুখ থেকে শোনা হলো না। অরণ্যর কথা বলার মধ্যেই গাড়ি ভেঙে তছনছ হয়ে যায়, ফোনের ডিসপ্লে ফেটে যায়। যার জন্য ইনা অরণ্যকে দেখতে পায় না। তবে অরণ্যর মাথা থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে ইনা চিৎকার দিয়ে উঠে বলে, অরণ্য,